আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ফারুক স্যার এমএসসি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। সাথে আছি আমি তোমাদের ফারুক স্যার। সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী, আজ আমি তোমাদের গণিতের তথ্য ও উপাত্ত অংশ থেকে একটি সৃজনশীল নিয়ে এসেছি। তো আশা করি তোমরা মনোযোগ সহকারে আমার কথাগুলো শুনবে এবং দেখবে। তো চলো শুরু করা যাক। তো এখানে আমরা তথ্যপাত্র থেকে যে সৃজনশীলটা নিয়ে এসেছি সেটা আমরা 7 নম্বরে নিয়ে এসেছি। এখানে কি বলছে আমরা একটু দেখি। তোমাদের শ্রেণীর 20 জন শিক্ষার্থীর গণিত বিষয়ের প্রাপ্ত নম্বর হলো 30, 40, 35, 50, 60, 70, এইভাবে এই পর্যন্ত টোটাল এখানে 20 জন শিক্ষার্থীর গণিতের যে পরীক্ষায় যে প্রাপ্ত নাম্বারটা ছিল সেটা এখানে আমরা উঠিয়ে নিয়েছি। দেখো এখানে 20টা আছে কিনা আমি একটু গুনে দেখি। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20। হ্যাঁ, 20টা ঠিক আছে। এই যে 20টা 20 জন স্টুডেন্টের বা শিক্ষার্থীর এই যে 20টা নাম্বার এখানে দেওয়া হয়েছে, এই 20টা নাম্বারকে কিন্তু আমরা এখানে বলবো উপাত্ত। কি বলবো? উপাত্ত। তাহলে আমরা উপাত্ত কি জিনিস সেটা জানলাম, যে এখানে 20 জনের প্রাপ্ত নাম্বার দেওয়া ছিল সেটা হলো উপাত্ত। আর কোয়াদাকে কি বলছে আমরা একটু দেখি। কোয়াদাক বলছে যে বিন্যস্ত ও অবিন্যস্ত উপাত্ত বলতে কি বুঝো। তো এখানে এই বিন্যস্ত বানানের এখানে আকারটা হবে না, আমি ভুল করে ফেলছি। তো বিন্যস্ত উপাত্ত আর একটা হচ্ছে অবিন্যস্ত উপাত্ত। তো বিন্যস্ত ও অবিন্যস্ত কি, এটা এখন আমরা একটু শিখব। তাহলে আমরা সমাধান কোয়াতে আসি। বিন্যস্ত উপাত্ত, যে উপাত্তগুলো বা যে উপাত্ত মানের ঊর্ধ্বক্রম অথবা অধক্রম অনুসারে সাজানো থাকে তাকে বিন্যস্ত উপাত্ত বলে। আমি আবারও একটু বলি, তোমরা শোনো। যে উপাত্ত মানের ঊর্ধ্বক্রম, এই যে মানের ঊর্ধ্বক্রম, এটার মানে হচ্ছে যে উপাত্তগুলো আগে ছোট লিখতে হবে এবং ছোটর পরে আস্তে 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 এগুলো বড় হবে বা উপরের দিকে যাবে। এটা হচ্ছে মানের ঊর্ধ্বক্রম। অথবা অধক্রম। অধক্রমটা কি? ঠিক ঊর্ধ্বক্রমের উল্টোটাই হচ্ছে অধক্রম। অধক্রম হচ্ছে নিচের দিকে যাওয়া, অর্থাৎ আস্তে আস্তে ছোটর দিকে যাওয়া। এখানে কিন্তু আমরা বুঝবো যে যে সব থেকে বেশি যে নাম্বারগুলো এখানে পেয়েছিল সেগুলো আগে লিখতে হবে এবং আস্তে আস্তে যারা কম পেয়েছে তাদেরকে শেষের দিকে লিখতে হবে, এবং এইটাকে আমরা বলি অধক্রম। তাহলে এখানে আমি একটা চিহ্ন দ্বারা তোমাদেরকে বুঝাইতে পারি, সেটা হলো যে ঊর্ধ্বক্রম মানে হচ্ছে ছোট থেকে আস্তে আস্তে বড় দিকে যাওয়া। তো এটাকে যদি আমরা একটা চিহ্ন দিয়ে প্রকাশ করতে চাই, তাহলে দেখো প্রথমে একটা চিত্র দিলাম। এই চিত্রটার মানে হচ্ছে প্রথমে ছিল চিকন বা ছোট, আস্তে আস্তে দেখো বড় দিকে গেছে। অর্থাৎ ঊর্ধ্বক্রম মানে কি, যতগুলো উপাত্ত থাকুক না কেন
সেগুলোর ভিতরে সব থেকে ছোটগুলো আগে লিখতে হবে এবং আস্তে 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 বড়গুলো লিখতে হবে। এটা হচ্ছে ঊর্ধ্বক্রম। এখন যদি আমরা আরেকটা এখানে প্রতীক বা চিহ্ন দিয়ে প্রকাশ করি, তাহলে অধক্রমটা কি আসবে? অধক্রম হচ্ছে আগে বড়গুলো লিখতে হবে এবং আস্তে আস্তে ছোটর দিকে যাবে। ঠিক এই যে চিহ্ন দ্বারা বোঝালাম। তাহলে দেখো, ঊর্ধ্বক্রম এবং অধক্রম দুটো কিন্তু উল্টো। এখন আমরা আসি যে উদাহরণ দিয়ে আমরা কিভাবে বুঝতে পারি, একটু খেয়াল করি আমরা। এখানে দেখো, আমি উদাহরণ দেওয়ার জন্য কতগুলো উপাত্ত এখানে লিখছি। দেখো, 1, 4, 7, 8, 13, 18, 24, 30। অর্থাৎ এখানে দেখো, আগে ছোটগুলো লিখেছি, আস্তে আস্তে বড়র দিকে গিয়েছে। সুতরাং এটার সঙ্গে কিন্তু মিল আছে। তাহলে এই যে উপাত্তগুলো আমরা এখানে লিখেছি, এটাকে কিন্তু আমরা বলতে পারি ঊর্ধ্বক্রম আর দেখো পরে যেগুলো আছে উপাত্ত, এগুলা ঠিক আগের যেটা ছিল তার একবারে উল্টোটাই। আগে ছিল ছোটগুলো আগে, বড়গুলো পরে। এখন কিন্তু বড়গুলো দেখো আগে, ছোটগুলো শেষে। অর্থাৎ এটাকে আমরা বলতে পারি অধক্রম। ব্যাস। তাহলে ঊর্ধ্বক্রম এবং অধক্রম এটা কিন্তু আমরা বুঝতে পেরেছি। এখন যদি কোনো মানে উপাত্ত পরপর সাজানো থাকে, সেগুলো মানে ছোট থেকে বড় অথবা বড় থেকে ছোট এই ধরনের সাজানো থাকে, তাহলে সেটাকে আমরা বলতে পারি বিন্যস্ত উপাত্ত। কোন উলটপালট থাকলে কিন্তু এটা হবে না। একেবারে হয় ছোট থেকে বড় দিকে যেতে হবে অথবা বড় থেকে ছোট দিকে যেতে হবে, তবে সেটা হবে বিন্যস্ত উপাত্ত। আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। এবার আমি আসি অবিন্যস্ত উপাত্ত। অবিন্যস্ত উপাত্তটা কি? যে উপাত্ত মানের ঊর্ধ্বক্রম বা অধক্রম অনুসারে সাজানো থাকে না। এখানে সাজানো ভুলে গেছে আমাদের লিখতে, সাজানো থাকে না। অর্থাৎ ঠিক বিন্যস্ত উপাত্তের উল্টোটাই কিন্তু এখানে আছে। এখানে যে উপাত্তগুলো খেয়াল করো, যে উপাত্তগুলো এখানে দিয়েছি দেখো, প্রথমে দিয়েছি 5, তারপরে দিয়েছি 7, অর্থাৎ ছোট থেকে বড় হয়েছে। তারপরে দিয়েছি 9, এটা কিন্তু বড় হয়েছে। তারপরে কিন্তু দিয়েছি 3, অর্থাৎ এটা কিন্তু আবার ছোট হয়ে গেছে। তারপরে আছে 12, আবার বড় হয়ে গেছে। অর্থাৎ এখানে দেখো, ছোট থেকে বড় হয়েছে, আবার বড় থেকে ছোট হয়েছে, আবার ছোট থেকে বড় হয়েছে, আবার বড় থেকে ছোট হয়েছে। এই যে বড় থেকে ছোট, ছোট থেকে বড়, এই ধরনের যদি এইভাবে যদি কোনো উপাত্ত সাজানো থাকে, তাহলে এটা কিন্তু আমাদের বিন্যস্ত উপাত্ত বলা যাবে না, তখন বলতে হবে অবিন্যস্ত উপাত্ত। বা এটাকে আমরা দেখি, তোমরা ভালো করে খেয়াল করো, যদি উপাত্তগুলো এবার ছোট থেকে বড় অথবা বড় থেকে ছোট এইভাবে উলট পালট ভাবে বা এলোমেলো ভাবে সাজানো থাকে, তাহলে সেটাকে আমরা বলতে পারবো অবিন্যস্ত উপাত্ত। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা আসি সমাধান খ। খতে কি বলছে? খতে বলছে যে প্রদত্ত উপাত্তগুলোকে বিন্যস্ত করো এবং এদের গড় নির্ণয় করো। তো প্রদত্ত যে উপাত্তগুলো ছিল, তো প্রদত্ত মানে কি? এখানে যে প্রদত্ত আছে, এই প্রদত্ত দেখো, এই প্রদত্ত মানে হচ্ছে যে এখানে যেগুলো দেওয়া আছে সেইগুলা। তো আমাদের উদ্দীপকে কিন্তু এই 30 থেকে একেবারে 85 পর্যন্ত দেওয়া ছিল। এই সবগুলোই কিন্তু আমাদের উপাত্ত এবং প্রদত্ত মানে কি, এগুলো দেওয়া ছিল। অর্থাৎ এক কথায় বলতে পারি, প্রদত্ত শব্দের অর্থ হচ্ছে যেগুলা আমাদের মানে সমস্যার ভিতরে দেওয়া থাকে। তাহলে এখানে কি বলছে? প্রদত্ত উপাত্তগুলোকে বিন্যস্ত করলে পাই। এখন এই যে প্রদত্ত উপাত্তগুলো ছিল, এগুলোকে যদি আমি বিন্যস্ত করতে চাই, হয় ছোট থেকে বড় লিখতে হবে অথবা বড় থেকে ছোট লিখতে হবে। তো আমরা এখানে ছোট থেকে বড় লেখার চেষ্টা করি। তোমরা এটাকে
এইভাবে লিখতে পারো। আর যদি মনে করো না আমি বড় থেকে ছোট লিখবো, তাও কিন্তু সমস্যা নাই। তো আমি ছোট থেকে বড় লিখছি। তো ছোটতে কি আছে দেখো, এখানে যতগুলো উপাত্ত আছে তার ভিতরে সব থেকে ছোট কোনটা? আমার মনে হচ্ছে সব থেকে ছোট হচ্ছে 30, আর এ হচ্ছে 30। দেখো এর থেকে ছোট এখানে আছে কিনা? নাই। তাহলে এখানে আমরা প্রথমে 30টা লিখতে পারি। তো 30 এখানে কিন্তু দুইটা আছে, এই একটা আছে, এই একটা আছে। তাহলে আমরা 30 আমরা দুইবার লিখে ফেলি। এবার 30 থেকে বড় কি আছে দেখো, 30 থেকে বড় এখানে আছে 35, 35, 35, 35, হ্যাঁ 35। তাহলে আমরা এই 35টাকে মার্ক করি এবং এখানে লিখে ফেলি। মানে আমরা যেগুলো লিখছি সেগুলা ওইখানে মার্ক করে রাখছি, যাতে আমাদের বুঝতে সমস্যা না হয়। তো দেখি এর ভিতরে আর 35 আছে কিনা। না, আর 35 নাই। তাহলে 35 শেষ। এবার 35 থেকে বড় কি আছে দেখো, 35 থেকে বড় আছে এখানে 40। তো আমরা 40টাকে মার্ক করি। 40 একটা আছে, এর দুইটা আছে। তাহলে আমরা পর পর আমরা 40 দুইটা লিখে ফেলি। এবার দেখো 40 থেকে বড় কি আছে, 40 থেকে বড় এখানে আছে 50 আছে, 50, 50, 50, হ্যাঁ এখানে 50। তো 50কে আর মার্ক করি। 50 একটা আছে, একটা পেয়েছি। তাহলে একটা আমরা এখানে লিখে নেই 50। দেখি আর আছে কিনা 50 এখানে, 50 এখানে, এখানে, এখানে 50, না আর নাই। তাহলে 50 শেষ। এখন দেখবো যে 50 থেকে বড় আর কি আছে এখানে। 50 থেকে বড় এখানে আমি একটা 60 দেখেছি। দেখি আর আছে কিনা, হ্যাঁ এ একটা 60 আছে, এ একটা 60 আছে, তারপরে এ একটা আছে 60। মোট তিনটা 60 আছে। তাহলে তিনটা 60 আমি লিখে ফেলি এখানে। একটা, দুইটা, তিনটা। তো তিনটা 60 কিন্তু আমরা লিখে ফেলেছি, তবে তিনটাকে মার্কও করে ফেলেছি এখানে। এবার দেখি 60 থেকে বড় আমাদের এখানে আর কোন উপাত্ত আছে। তো দেখছি 60 থেকেও বড় আছে, এখানে 65 আছে একটা। তো 65টা মার্ক করলাম এবং সেটা এখানে লিখে নিচ্ছি 65। এরপরে 65 আর আছে কিনা দেখি, 65, 65, 65 না, আর 65 নাই। তাহলে এটাই 65 একটাই আছে। আচ্ছা এবার দেখি 65 থেকে বড় কি আছে আমাদের। 65 থেকে বড় আছে 70, একটা আছে, একটা আছে, আহ আর নাই। তাহলে দুইটা আছে 70, এ একটা আর এ একটা। তাহলে এ দুইটা আমরা লিখে ফেলি 70, 70। এবার 70 থেকে বড় উপাত্ত কি আছে আমাদের। এখানে দেখছি একটা 75 আছে, একটা লিখলাম, 75 দেখলাম, একটা দেখলাম, আর নাই। তাহলে দুইটা 75 আছে। তাহলে 75 দুইটা লিখে নেই। আচ্ছা এরপরে দেখি 75-এর চেয়ে বড় কোন উপাত্ত আছে। তো এখানে দেখছি 80 পেয়েছি একটা, 80, 80, 80, 80, 80, হ্যাঁ 80 একটাই আছে। এটাকে মার্ক করি এবং এটা লিখে নেই 80। এবার 80-র উপরে উপাত্ত কি আছে দেখি। 80-র উপরে এখানে আছে 90 আছে, 90 আছে, 90 দুইটা আছে। ও সরি, 80-র উপরে আমাদের উপাত্ত এখানে 85 আছে, দেখি এখানে 85, একটা 85 পেয়েছি। তাহলে 85 আমাদেরকে লিখতে হবে। একটা 85 মার্ক করেছি এবং এখানে লিখেছি, লিখে নিচ্ছি 85। এবার এই 85-র পরে আমাদের উপাত্ত বড় কি আছে দেখি। এখানে আছে 90 একটা, একটা 90 দুইটা। তাহলে দুইটাকে মার্ক করেছি এখানে, এখানে দুইটা লিখে নেই, একটা, দুইটা। এবার এই 90 থেকে বড় উপাত্ত কোনটা আছে, আছে এখানে 95। তাহলে 95 আমরা এখানে লিখে নেই। তারপরে দেখো এখানে আছে 95 চাইতে বড় হচ্ছে 100। তাহলে আমরা এখানে 100 লিখে নেই। দেখো আমরা কিন্তু অলরেডি 20টা উপাত্ত এখানে ছোট থেকে বড় সাজিয়ে ফেলেছি। এভাবেই আমাদেরকে
মানে বিন্যস্ত করতে হবে, তাহলে আমরা মোটামুটি পেরে যাব। তো বিন্যস্ত মানে এতক্ষণে যা বললাম তা ঠিক আছে কিনা দেখো। আমরা এটাকে ছোট থেকে আস্তে 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 বড় করে ফেলেছি, সুতরাং এটা হচ্ছে বিন্যস্ত উপাত্ত হয়ে গেল। আবার যদি কেউ মনে করো না আমি এইভাবে লিখবো না, আমি ছোটগুলো আগে লিখতে চাই না, লিখবো না, তা তুমি বড়গুলো আগে লিখতে পারো। এখানে তখন লিখতে হবে তোমার 100, তখন লিখতে হবে 95, 90, 90, 85, 80, 75, 75, 70, 70, 65, 60, 60, 60, 50, 40, 40, 35, 30, 30, ব্যাস। তুমি এভাবে লিখলে হবে, ছোট থেকে বড় লিখলেও হবে সেটা বিন্যস্ত, আর যদি বড় থেকে ছোট লিখো সেটাও কিন্তু বিন্যস্ত। এবার আমরা দেখো আমাদের খ দাগের যে শেষ অংশটা ছিল, আমরা এতক্ষণে কিন্তু এটুক করলাম। এবার কিন্তু আমাদের খ দাগের শেষে আরো একটা সমস্যা আছে, সেটা হলো এদের গড় নির্ণয় করো। কাদের গড় নির্ণয় করব? এই যে 20টা উপাত্ত এখানে দেওয়া ছিল তাদের গড় নির্ণয় করব। এখন গড় নির্ণয়ের ক্ষেত্রে আমরা কি জানি? আমরা ক্লাস 5-এও শিখেছি যে যোগ করে ভাগ করতে হয়। তো আমরা একটা কাজ করি, গড় নির্ণয় করার ক্ষেত্রে টোটাল যে এখানে এখানে যে উপাত্তগুলি ছিল তাদের একটা সমষ্টি বের করে নেই। তাহলে আমরা এখানে লিখব গড় সমান, আমরা সূত্র লিখে নেব যে গড়ের সূত্রটা কি হবে? উপাত্ত গুলো যোগফল ভাগ উপাত্ত সংখ্যা, উপাত্ত সংখ্যা। এখন দেখো এখানে আমরা গড়ের সূত্র কি লিখছি? উপাত্তগুলোর যোগফল ভাগ উপাত্ত সংখ্যা। তো উপাত্তগুলোর যোগফল মানে কি? এই উপাত্তগুলোর যোগফল মানে কি? যোগফল মানে হচ্ছে এই যে উপাত্তগুলো এখানে ছিল সবগুলো এখন আমরা যোগ করব। এটা আমরা মানে হাতেও করতে পারি, আবার মেশিন বা ক্যালকুলেটরে এটা করা সম্ভব। এখন তোমরা যে যেভাবে করতে পারো এটা করবে। তারপর এই টোটাল উপাত্তগুলো যোগ করে যা হবে এখানে বসিয়ে দিবে, তারপরে ভাগ চিহ্ন দিবে এবং উপাত্ত সংখ্যা। এই উপাত্ত সংখ্যা মানে কি? এখানে কয়টা উপাত্ত আছে? আমরা এখানে জানি 20টা উপাত্ত আছে এখানে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 20টা উপাত্ত আছে। তাহলে এখানে 20 দিব, আর এখানে দিব টোটাল এই উপাত্তগুলো যোগ করে যা আসবে তাই। দেখো এটার সাথে এটা ভাগ করলে আমাদের গড় অ্যান্সার পেয়ে যাব। এবার আমরা এই উপাত্তগুলো, যে 20টা উপাত্ত এখানে ছিল, এই 20টা দেখো আমি আবারও বলছি, এখানে যে 20টা উপাত্ত আমাদের ছিল এই 20টা উপাত্তগুলোকে আমরা যোগ করেছি, যোগ করে আমরা পেয়েছি এখানে 1300 পেয়েছি। আর এই যে ভাগ ছিল এখানে মাঝে ভাগ চিহ্ন দিয়েছি। আর উপাত্ত সংখ্যা, উপাত্ত সংখ্যা আমরা গুণে দেখেছিলাম যে এখানে 20টা উপাত্ত আছে, তাই এখানে 20 লিখেছি। এখন 1300-কে যদি আমরা 20 দিয়ে ভাগ করি পাবো বা পাচ্ছি 65, এবং এটা হচ্ছে গড়। তাহলে আমরা কি লিখবো? অর্থাৎ নিম্ন গড় 65। ব্যাস, আমাদের খটাকের সমস্যা কিন্তু আমরা অলরেডি সমাধান করে ফেলেছি। এবার চলো আমরা গ দাগের সমস্যাটা সমাধান করি। দেখো গ দাগে কি বলছে? গ দাগে আমাদের প্রশ্ন ছিল যে উপাত্তগুলোর মধ্যক ও প্রচুরক নির্ণয় করো। এখন মধ্যক নির্ণয় করতে হলে আমাদের দুইটা ফর্মুলা জানতে হবে। সে ফর্মুলা দুইটা কিভাবে আমি তোমার দেখাচ্ছি। দেখো আমাদের এখানে উপাত্ত ছিল 20টা। তো 20টা উপাত্ত মানে কি? 20 মানে কি? একটা জোড় সংখ্যা। 20 মানে হচ্ছে জোড় সংখ্যা। তো জোড় সংখ্যা যদি উপাত্ত থাকে, অর্থাৎ উপাত্ত সংখ্যা যদি জোড় থাকে,
সেটা 2টা থাকতে পারে, 4টা থাকতে পারে, 6টা, 8টা, 10টা, 12টা থাকতে পারে। যদি জোড় সংখ্যক থাকে তাহলে মধ্যক নির্ণয়ের একটা ফর্মুলা আছে। আর যদি জোড় না হয়ে যদি উপাত্তগুলো বিজোড় সংখ্যক হতো, অর্থাৎ 3টা হতে পারতো, 5টা, 7টা, 9টা, 11টা বা 15টা, এইভাবে যদি বিজোড় সংখ্যক উপাত্ত থাকতো, সেক্ষেত্রে আমাদেরকে আরো একটা ফর্মুলা মেনটেন করতে হবে। তো আমরা চলো বিজোড়ের ক্ষেত্রে কি আসে আগে সেটা আমরা দেখে নিই। তো আমরা জানি মধ্যক নির্ণয়ের ক্ষেত্রে আমি একটু আলাদা কাগজে করছি, তোমরা এটা দেখে দেখে লিখে নিও। আমরা জানি মধ্যক নির্ণয়ের ক্ষেত্রে উপাত্ত সংখ্যা বিজোড় হলে কি আসবে? আসবে n প্লাস 1/2। যদি কখনো আমাদের উপাত্ত সংখ্যা বিজোড় থাকে, দেখো এখানে বিজোড়টা আমি স্পষ্ট করে মার্কিং করে দিচ্ছি। যদি উপাত্তগুলো বিজোড় সংখ্যা হয় বা বিজোড় সংখ্যক হয়, যেমন বিজোড় সংখ্যা না, এখানে সংখ্যক হবে, উপাত্ত সংখ্যক হবে, সংখ্যক বিজোড় হলে এখানে আছে n প্লাস 1/2। তো n মানে কি? এখানে n মানে হচ্ছে লিখতে হবে n তম পদ। এখানে ফর্মুলা হচ্ছে যদি উপাত্তগুলো বিজোড় সংখ্যক থাকে সেক্ষেত্রে ফর্মুলা হবে n প্লাস 1/2 তম পদ। এটার মানে কি? মানে আমি বুঝিয়ে দিচ্ছি, দেখো n মানে হচ্ছে, এখানে আমার উপাত্ত সংখ্যা কয়টা ছিল? 20টা ছিল আমরা জানি। তাহলে এখানে n এর জায়গায় লিখবো 20। আচ্ছা, তারপরে আমরা এখানে 1 যোগ করব 21। সরি, এখানে আমরা এন তো 20 মানে হচ্ছে তো আমাদের জোড় সংখ্যা, সুতরাং এখানে আমাদের এই 20টা দেওয়া এখানে যাবে না। আমরা এখানে বিজোড়টা করেছিলাম, তো যেহেতু আমাদের উপাত্ত সংখ্যা জোড়, তাহলে আমরা এখানে বিজোড়ের ফর্মুলা দিব না, আমরা দিব জোড় সংখ্যা হলে জোড়। কারণ আমরা জানি এখানে আমাদের উপাত্ত ছিল 20টা, 20 মানে হচ্ছে জোড় সংখ্যা। তাহলে কি উপাত্ত সংখ্যা জোড় হলে বা উপাত্ত জোড় সংখ্যক হলে এটাকে আমরা লিখতে পারি যে উপাত্ত জোড় সংখ্যক হলে ফর্মুলা আসবে কি? ফর্মুলা আসবে, এটা আমাদের ভুলে গেছে, আমি কেটে দিয়ে এক দাগ দিয়ে, দেখো যেহেতু আমাদের এখানে উপাত্ত সংখ্যা ছিল 20টা, তো 20 মানে জোড় সংখ্যা, তাই জোড় সংখ্যার ক্ষেত্রে আমি লিখে নিয়েছি, দেখো জোড় সংখ্যক উপাত্তের ক্ষেত্রে আমরা জানি মধ্যক সমান n/2 প্লাস n/2 প্লাস 1তম পদ বাই 2। এটার মানে কি আমি একটু বুঝিয়ে দিচ্ছি তোমাদের। ধরো এখানে n, তো আমাদের এখানে n ছিল কি, অর্থাৎ মোট উপাত্ত ছিল কয়টা? n এর জায়গায় আমরা লিখবো 20, তার নিচে দেব 2, আর তারপর দেব প্লাস, এখানে n দেব 20, নিচে দেবে 2, তার সঙ্গে 1 যোগ, আর তার নিচে টোটালি আসবে 2 আসবে, তাহলে এততম পদ। তাহলে কি হলো? 20কে আমরা 2 দিয়ে ভাগ করি, যেহেতু 2 নিচে আছে, তাহলে হলো 10, তাহলে 10তম পদ যোগ
এখানে 20 কে আমরা 2 দিয়ে ভাগ করলে হবে 10, সে 10-এর সঙ্গে 1 যোগ করলে হবে 11, তাহলে 11তম পদ বাই 2। এর নিচে 2 ছিল, এটা ফর্মুলা 2, এটা রাখতে হবে। এখন দেখো, আমরা কিন্তু একটা জিনিস আরেকটু ভালো করে দেখি, n/2 এততম পদ, এততম, আর পরেরটা হচ্ছে n/2 প্লাস 1তম পদ। তো এখানে বিস্তারিত আমি করে দিয়েছি, দেখো n মানে ছিল 20, তার নিচে 2, আর প্লাস প্লাস এখানে n/2 অর্থাৎ 20/2 বা 2, আর এখানে যোগ 1 যোগ 1। এখন 20কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি আমরা পাচ্ছি 10, তো 10তম পদ যোগ 20কে আমরা 2 দিয়ে ভাগ করেছি, পেলাম 10, আর সে 10-এর সঙ্গে 1 যোগ করলে 11, তাহলে কি হলো, টোটালি 10তম পদ ও 11তম পদ যোগ করতে হবে এবং তাকে 2 দিয়ে ভাগ করতে হবে। তো 10তম পদ কি আছে দেখো, আমরা একটু দেখে নিই যে আমাদের যে আমরা যে 20টা উপাত্তকে বিন্যস্ত করেছিলাম সেইখানে আমরা একটু চলে যাই। দেখো, আগে আমাদের ছিল যে টোটাল উপাত্তগুলোকে এলোমেলো ছিল, এটাকে আমরা একটু বিন্যস্ত করেছি, অর্থাৎ ছোট থেকে বড় সাজিয়েছি। এখন এই যে ছোট থেকে বড় সাজিয়েছি, এর ভিতরে আমরা এখানে গোয়াদাগে কি পেলাম, 10তম পদ ও 11তম পদ। তাহলে 10তম পদ কি আসছে দেখি, আমরা গোড়া থেকে গুনে নিই, 1 2 3 4 5 6 7 8 9 10, অর্থাৎ 10 পেয়েছি 65। এরপরে এখানে দেখো 11তম পদ, 11 মানে কি দেখো, তাহলে 10 যদি এটা হয় 11 এটা হবে। এই দুইটা, এই 10ম পদ এবং এই 11তম পদ, এই দুইটা যোগ করে তাকে 2 দিয়ে ভাগ করলে আমাদের মধ্যকটা বেড়ে যাবে। তাহলে এখানে আমরা লিখে নেই যে 10তম পদ পেয়েছিলাম এখানে কত, দেখো এখানে পেয়েছি 65 আর 70, তাহলে এখানে লিখলাম 65, 11তম পদ হচ্ছে 70/2। এখন যদি এটাকে আমরা 65 এবং 70 এটাকে যদি আমরা যোগ করে দেই, পাবো কিন্তু আমরা কত, 135। এই 0 5 যোগ করলে 5, 7 আর 6 13, 3 হাতে 1 13, আর নিচে ছিল 2। এখন এই 135কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে আমরা পেয়ে যাব কত, পাচ্ছি আমরা 6 দুগুণ 12 হাতে 1, 6 7 42, 7 দুগুণ 14 হাতে 1 5, 67.5। এই যে একটা রেজাল্ট আমরা পেলাম এখানে 67.5, এইটা হচ্ছে আমাদের এই এই উপাত্তগুলো মধ্যক। আশা করি বুঝতে পেরেছো। তাহলে এখানে উত্তর কি লিখবো, অতএব উপাত্তগুলোর মধ্যক, উপাত্ত গুলোর মধ্যক 67.5, এটা হচ্ছে উত্তর। এবার দেখো আমরা গোয়াদাগের আরো একটা অংশ আমাদের বাকি ছিল। এখানে গোয়াদাগে বলছে মধ্যক নির্ণয় করো, প্রচুরক নির্ণয় করো। তো ইতিমধ্যে আমরা কিন্তু মধ্যক নির্ণয় করে ফেলেছি, এবার আমরা প্রচুরক নির্ণয় করব। এখন তাহলে প্রচুরক নির্ণয়ের সূত্র কি, প্রচুরক, প্রচুরক মানে কি, প্রচুরক হচ্ছে, আমি একটা সাধারণ কথা বলে থাকি, সেটা হলো প্রচুরক হচ্ছে প্রচুর পরিমাণে আছে, একদম সাদা, মানে একদম ক্লিয়ার ভাষা, যে যা প্রচুর আছে অর্থাৎ অনেক আছে, সেটা হলো প্রচুরক। তো এখানে আমাদের যে উপাত্তগুলি ছিল, দেখো আমার উপরে দেখতে পারি, আমাদের যে খাদা আছে সেটাও দেখতে পারি। এইখানে যে 20টা উপাত্ত আমরা দেখেছি, এই 20টি উপাত্তর ভিতরে কোন উপাত্তটা বেশি বার আছে, সব থেকে বেশি বার আছে। তো আমরা একটু খেয়াল করি, তাহলে আমরা দেখছি এখানে 60 আছে 2টা, আর একটা 3টা, এখানে 30 আছে 2টা, 60 আছে 1টা 2টা 3টা,
70 আছে 2টা, 75 আছে 2টা, 90 আছে 2টা, 40 আছে 2টা, 50 আছে একটা। মানে হিসেব করে আমি দেখলাম যে এই 20টা উপাত্তের মধ্যে সব থেকে বেশি আছে এই যে 60। তাহলে আমরা এখানে লিখতে পারি যেহেতু উপাত্ত গুলোর মধ্যে 60 সবচেয়ে বেশি বার আছে, বেশি বার আছে, সুতরাং প্রচুরক হলো 60। ব্যাস, আমাদের কিন্তু সমাধান হয়ে গেছে। এবং আশা করি তোমরা আমাদের এই যে ক, খ, গ 3টা সমস্যা ছিল সবগুলি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। আর বুঝতে যদি কোনো সমস্যা থেকে যায় তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর পাশাপাশি ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব তো করবেই। তো আজকে তাহলে এ পর্যন্তই। আগামীতে আবারও দেখা হবে তোমাদের সঙ্গে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণে সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।